হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে বা আসবে, এর চাইতে ভয়ঙ্কর নিউজ হচ্ছে মিডিয়াতে কিংবা বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে আবার জুটি বেঁধে আসতেছেন অনন্ত জলিল এবং তার ওয়াইফ বর্ষা। এটা অবাক হচ্ছেন তাই না? এর সাথে সাথে আবারও আসতেছেন আওয়ামী লীগের খুব কনিষ্ঠ একজন কর্মী শিবাসানু, বিএনপির যে শিবাসানুর খুব কাছের একজন মানুষ মোহাম্মদ ইকবাল সাহেব, তার পরিচালনায় এই জুটি অনন্ত জলিল এবং কি বর্ষা আবার আসতেছেন আমাদের পর্দা কাঁপাতে কিংবা মাঠ কাঁপাতে কিংবা বাংলাদেশ কাঁপাতে। এই জুটিকে আমরা কিভাবে দেখি মূলত এই বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তবে মুভির নাম ডেস্ট্রয়। এর আগে আমি এই আরেকটা ভিডিওতে এইটা নিয়ে আলাপ করছি, তিনটা মুভি নিয়ে আমি আলাপ করছি: বরবাদ, জিতের লায়ন এবং কি অবশ্যই বরবাদ সাকিব খানের, আর এই ডেস্ট্রয়। এখানে শরীফুল রাজ থাকতে পারে, এরকম একটা নিউজ আছে। ওকে ফাইন, আমি এটা নিয়ে এর আগে একটা ভিডিও বানাইছি, আবার কেন ভিডিও বানাচ্ছি সেটা আপনার মনে প্রশ্ন আসতেই পারে। আমি এখানে আসতেছি মোহাম্মদ ইকবাল সাহেব কি সুন্দরভাবে উনি একটা পোল্ট্রি নিল। এখন শিবাসানু মিডিয়াতে যারা কাজ করে আর কি, তারা দলগতভাবে কে কোন দলের সাপোর্ট করে, কে কোন দলের অনুসারী, এই ব্যাপারটা মোটামুটি আমরা যারা ওই দিকটাতে একটু নজর রাখি বা মিডিয়া পাড়ার নিউজগুলো একটু আপডেটগুলো খবর রাখি, তারা জানি শিবাসানু অনেক আগে থেকেই বিএনপি করে। যেমন শিল্পীদের মধ্যে যদি আমি দেখি, শিল্পী আসিফ আকবর, হ্যাঁ আছে, অনেকেই আছে, আসলে লিস্টটা অনেক বড়। তারা এই দলের জন্য বা বিএনপি করার দেখা তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে দীর্ঘ খুব লম্বা একটা সময়, 16-17 বছর কনসার্ট করতে পারেনি, অনেকে অভিনয় করতে পারেনি, অনেকে ঠিকঠাক মতো কাজ করতে পারেনি, অনেকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই মিডিয়া পাড়ায়। এখন এই মোহাম্মদ ইকবাল সাহেব শিবাসানুর খুব কাছের একজন লোক, সে আবার ফুট করে তার গতিবেগ কমিয়ে আস্তে আস্তে মোড় নিয়ে বিএনপির গলিতে ঢুকে পড়ছে। এই ব্যাপারটা আমার মতো সবাই গেস করতে পারছে, আই থিঙ্ক, এটা আমি মনে করি। এখন মূলত আমার এই ভিডিওর মূল টপিকটা কি আসলে কি, তাই না? মূল টপিকটা অনন্ত জলিল বর্ষা জুটি, মোহাম্মদ ইকবাল সাহেব, ওখানে উনি কে দল কি করতেছে এই বিষয় নিয়ে আমি এখানে এই ভিডিওতে আলোচনা করবো না। ভিডিও শুরুতে আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য এই বিষয়টা নিয়ে কথা বললাম। অনন্ত জলিল তার মুভি আসলে কয়টা দর্শক দেখে, তাই না? আমি এর আগের ভিডিওতে বলছি সাকিব খানের প্রিয়তমা মুভির আগ পর্যন্ত বাংলাদেশের সিনেপ্লেক্স গুলাতে বা মাল্টিপ্লেক্স যেই সিনেমা হলগুলো আছে আর কি, এই এই জায়গাতে অনন্ত জলিলের একটা দর্শক ছিল, খুব ভালো একটা দর্শক ছিল। কারণ ওই দর্শকগুলা মুভি দেখতে যাইতো টাইম, মানে টাইম স্পেন্ড করার জন্য। গার্লফ্রেন্ড নিয়ে যেত, অবশ্য অনেকে ফ্যামিলি নিয়ে যেত, পপকর্ন খাইতো একটু যেটা নিয়ে আমাদের ডিপজল সাহেব এর আগে একটা কথা বলছে যে মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলোতে আসলে কি চলে, ওইখানে প্রেমিক প্রেমিকার আপত্তিকর কাজ চলে, যেটা কিনা আসলে মূলত তারা যায় ওটার জন্যই। তো সেই অর্থে যদি আমি বলি, সাকিব খানের প্রিয়তমা মুভির আগ পর্যন্ত মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলোতে অনন্ত জলিলের একটা দর্শক ছিল। সেটা যেই অর্থে হোক, তাকে তার মুভি দেখার জন্য, হাসাহাসি করার জন্য হোক, আপত্তিকর কাজ করার জন্যই হোক, যেটার জন্য হোক, মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলোতে অনন্ত জলিলের মুভি রিলিজ হলেই যাইতো, একটা দর্শক ছিল। সো অনন্ত জলিল একটা ফানি ম্যান, আমার কাছে কখনোই মনে হয় না উনি একজন হিরো। আমার কাছে কখনই মনে হয় না ওনার ডায়লগ, ওনার অ্যাকশন দেখা কেউ খুব সিরিয়াস ভাবে, খুব মনোযোগ সহকারে দেখতেছে। ওনার কথা শুনলে সবাই হাসে, ওনার খুব কষ্টের সময়ে সবাই হাসে, উনি মারামারি করতেছে তখনও হাসে, উনি রোমান্টিক একটা ডায়লগ দিচ্ছে তখনও হাসে। আমার ঠিক এই যাবৎকালে ওনার 2টা মুভি দেখছি, তো ওনার মুভি টোটাল আসলে কয়টা আমার জানা নাই। তো আমি কখনো মনে হয়নি বা আমি কখনো বুঝিনি বা দেখিও নি, আমিও তো হলে যে ছবি দেখছি, যে দর্শক হাসা ছাড়া খুব ইমোশনাল ভাবে দেখছে। একটা মুভিতে প্রত্যেকটা পার্ট বাই পার্ট থাকে না, একজন দর্শক তার
যখন নায়ক কোন একটা কষ্টের সিনারিতে থাকে তখন তাদেরও একটু ফেসটা মন খারাপ থাকে বা স্যাড হয়ে যায়। যখন নায়ক একটা দুষ্টামি করে তখন সবাই হাসে। যখন নায়ক খুব মারামারি সিরিয়াস মুডে থাকে তখন দর্শকও সিরিয়াস মুডে থাকে। বাট অনন্ত জলিলের মুভির বেলাতে আমি এটা কখনো দেখিনি, আসলেই দেখিনি। এখন আমার এই অডিয়েন্স যারা আছে, যারা আমার এই ভিডিওটা দেখবেন, তারা যদি তাদের কাছে এরকম মনে হয় যে না আমি ওনার ছবি দেখা খুব, যখন মারামারি করতে হলে খুব সিরিয়াস মুডে ছিলাম, সিরিয়াস ভাবে ছিলাম, যখন উনি রোমান্টিক কোনো ডায়লগ দিছে তখন রোমান্টিক ভাবে আমিও ছিলাম, এটা হয়নি আমার মনে হয় না কেউ বলতে পারবে। ওনার প্রত্যেকটা সিনে সবাই হাসছে, সবাই হাসছে। যে কিনা রমজান মাসে কেক কাটতে যায় কেক খাইয়ে ফেলায় রোজা রেখে, আসলে ওই সময়টাতে কেকটা কাটছেই বা কেন, তাই না? এরকম আবাল মার্কা বলদ মার্কা হিরো আসবে, যাবে, মুভি করবে, টাকা আছে টাকা নষ্ট করবে, এতটুকুই। বাট দর্শক জনপ্রিয়তা বা দর্শকদের কাছে ভিড়া যাওয়া এই ব্যাপারটা কখনো হবে না, কখনই হবে না। তারা টাকা আছে, টাকা খরচ করতে পারবে, হিউজ টাকা খরচ করছে, হিউজ। অনন্ত জলিলের লাইফে এই মুভি ইন্ডাস্ট্রিতে ওনার মুভি করার ক্ষেত্রে উনি প্রচুর টাকা খরচ করছে, কিন্তু ওনার মুভির বাজেটগুলো জানেন 20 কোটি, 30 কোটি, 100 কোটি নাকি 90 কোটি কোন মুভিটা ছিল, মানে চিন্তা করা যায়। তো ওই মুভিটা যারা দেখছেন ঠিক এখন পর্যন্ত আই থিঙ্ক 100 কোটি টাকার বাজেট দিতে বলছিল, তাই না? যদি আমি ভুল না বলে থাকি। তো ওই 100 কোটি টাকার বাজেটের মুভি আর আমাদের তুফান মিলান, আপনারা সবাই বলতে পারেন ভাই তুফান 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 করেন আপনার প্রত্যেকটা ভিডিওতে। আমার চোখে ঠিক এই পর্যন্ত আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই রিসেন্ট, হ্যাঁ, আপনার মান্না বা সালমান শাহর যুগ ওইটা আলাদা, এই সাকিব খান বা এখন যে যুগটা চলতেছে এই যুগে সেরা মুভি আমার চোখে তুফান। তুফানকে আমার আমার মনে হয় না দরদ পর্যন্ত ছাড়াইতে পারবে বা পারছে, আমার মনে হয় না। সেই অর্থেই তুফানের স্টোরিটা বা তুফান মুভিটা আমি সামনে নিয়ে আসি। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায়, দল বদলায়, নেত্রী বদলায়, নেতা বদলায়, আহ, বন্ধু বদলায়, সবকিছুই বদলায়, জায়গা বদলায়, মানুষের চিন্তা ভাবনা বদলায়। তো দেখা যাক ইকবাল সাহেব এখানে কি টাইপ মুভি নিয়ে আসতেছে ডিস্ট্রয়। যদিও এখানে আমি আরেকটু ইন্টারাপ্ট করি, রায়হান রাফির লায়ন সিনেমার প্লটটা বা থিমটার সাথে অনেকাংশেই মিলে যায়। ডিস্ট্রয় মুভিটাও একটা বিশাল সমুদ্রের মধ্যে হবে, বিশাল একটা জাহাজের মধ্যে হবে। তো আসলে কি একে ওকে কপি করা বা এই বিষয়টা কি আবার আসতেছে? ইকবাল সাহেব একজন আহ, নামী এবং গুণী পরিচালক বলে নিজেকে দাবি করেন। তো সেই জায়গা থেকে উনি, এই ইকবাল সাহেব একটা সময় ঘোষণাই দিছে যে উনি আর মুভি বানাবে না। এক মুখে কয় টাইপ কথা আসে, কয় টাইপ কথা বলে। ইভেন ওনার মুভি সম্পর্কে যদি কেউ উল্টাপাল্টা কিছু বলে বা অনেস্ট রিভিউ দেয়, সে মামলা দেওয়ার হুমকি দামকি দেয়। তো দেখা যাক, ওনাকে নিয়ে কথা বলতেও ভয় লাগে হয়তো বা কখন কি বিপদ আইসা পড়ে বলা যায় না। তবে ভালো কিছু করুক এই লোকটা, অন্তত নিজের আত্মসম্মান বোধটা ফিরে ফিরে আসুক, তার মান সম্মান বজায় রাখুক, এই দোয়াই করি, কামনা করি। তো ভিডিও বেশি বড় না করি, আজকে এই পর্যন্তই। এই মুভি সংক্রান্ত যত আপডেট অবশ্যই আমি আবার আমার কোনো ভিডিওতে দিব। সে পর্যন্ত সবাই পাশে থাকবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, টাটা। আমি তাহলে জিতেই গেলাম।